এবার সমসাময়িক আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করতে সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। জনাব নজরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যেটি জানতে চাই যে ডোনাল্ড ট্রাম্প তো হামাসকে অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন যদি তারা অস্ত্র না সমর্পণ করে তারা বল প্রয়োগ করে হলেও তাদেরকে নিরস্ত্র করা হবে। হামাস কি আসলে এটি মানবে কিনা, না যদি হামাস এটি না মানে সেক্ষেত্রে ট্রাম্প কি ধরনের সিদ্ধান্ত নিতে পারে? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে যুক্ত করার জন্য। আপনি যে প্রশ্নটি করলেন এর জবাবে আমার মনে হয় যে হামাস এটি মানবে না, মানার কথা না। কারণ হামাস তাদের নিজেদের ভূখণ্ড মুক্ত করার জন্য তারা যুদ্ধ করছে। ইসরায়েল অন্যায়ভাবে সেখানে তাদের উপরে যুদ্ধ চাপিয়ে দিয়েছে এবং ফিলিস্তিনের মানুষকে হত্যা করছে। কাজেই এখন হামাস যদি অস্ত্র সমাপন করে কিংবা হামাসের যদি নিরস্ত্রীকরণ হয়, তাহলে ইসরায়েল যে আবার ফিলিস্তিনে আগ্রাসন চালিয়ে মানুষ হত্যা করবে না, বা যে ধ্বংসযজ্ঞ তারা ইতিমধ্যেই করেছে সেটা আবার পুনরায় করবে না, তার গ্যারান্টি কে দেবে? তো কাজেই হামাসের অস্ত্রবিরতি অথবা যে নিরস্ত্রীকরণের কথা বলা হচ্ছে সেটাতে হামাসের রাজি হওয়ার তো কোনো যৌক্তিকতা নেই। তো কাজে আমার মনে হয় হামাস এক্ষেত্রে রাজি হওয়ার যৌক্তিকভাবেই কথা না। এক্ষেত্রে এখন তাহলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি করবেন? আমার মনে হয় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অথবা অন্যান্য যারা আছেন এই যুদ্ধবিরতি তে ভূমিকা রেখেছেন অথবা শান্তি প্রতিষ্ঠা করতে চান, আমি মনে করি যে তাদেরকে বরং উচিত হামাসের নিরস্ত্রীকরণের দিকে নজর না দিয়ে বরং কিভাবে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে পারে সেই দিকে ফোকাস করা। কারণ সমস্যাটা তো আসলে ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে। সমস্যাটা তো ফিলিস্তিন যে ভূখণ্ড রাষ্ট্র সেটা দখল করে ইসরায়েল সেখানে বর্বরতা চালাচ্ছে, সেই বর্বরতা নিয়ে সমস্যা। বলছিলেন যে আমার তো একটি সমস্যা না। অনিশ্চয়তা রয়েছে যে যে কোনো সময় আবারও এই সংঘর্ষ শুরু হতে পারে। অনেকেই কিন্তু এই আশঙ্কাটা করছেন। তারা অনেকেই বলছেন যে এটি আসলে বন্দি বিনিময়ের মধ্যেই এই চুক্তিটা আসলে সীমাবদ্ধ, পরবর্তীতে যে কোনো সময় আসলে যুদ্ধ শুরু হতে পারে। সেক্ষেত্রে আপনি কি বলবেন? তাই তো, এবং 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 শুরু হতে পারে। কারণ আমি তো বললাম যে সমস্যা হামাস কে নিয়ে না। সমস্যা হচ্ছে ইসরায়েলের যে আগ্রাসন, ইসরায়েলের যে বর্বরতা, ইসরায়েলের যে মানবতা বিরোধী এবং গণহত্যা, এইটা হলো আসল সমস্যা। এই সমস্যা মুক্তির উপায় একটাই হচ্ছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এরপরে ফিলিস্তিনের মানুষ হামাসকে নিয়ে কি ভাববে সেটা ফিলিস্তিনের মানুষ ভাববে, বাইরের মানুষের তো দরকার নাই। হামাস যদি ফিলিস্তিনের মানুষের যে অধিকার এবং তাদের যে চাওয়া পাওয়া সেটাকে যদি প্রতিনিধিত্ব করে, তাহলে ফিলিস্তিনের মানুষ তাদেরকে গ্রহণ করবে। কিন্তু হামাস যদি সেটা করতে ব্যর্থ হয় এবং ফিলিস্তিনের মানুষ যদি মনে করে যে না, হামাস তাদের উপকার করছে না, হামাস ক্ষতি করছে, তাহলে হামাসকে ফিলিস্তিনের মানুষই প্রত্যাখ্যান করবে, বাইরের কারো করার দরকার নাই। কাজেই সমস্যার রুট বা মূল যেটা, সেটা হচ্ছে যে কিভাবে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। যতক্ষণ পর্যন্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না। কাজেই যারা আজকে কথা কাছে বলছেন বা জানতে চাই, যারা আজকে সাউথ এই সমস্যার আফ্রিকা সমাধান যেটি করতে চান, আন্তর্জাতিক আদালতে মামলা করেছিল তারা বলছে তারা সেটি চালিয়ে যাবে। এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের কি ভূমিকা থাকতে পারে? আন্তর্জাতিক সম্প্রদায় তো তাদের যে অবস্থান আছে সেই অবস্থান থেকেই ভূমিকা পালন করবে। যেমন ইসরায়েলের পক্ষে যারা আছে তারা তো ইসরায়েলের পক্ষেই থাকার চেষ্টা করবে। আবার অন্যদিকে প্যালেস্টাইনকে যারা সাপোর্ট করছে, গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধকে যারা সমর্থন করছে না, তাদের ভূমিকা তারা পালন করবে। এবং এক্ষেত্রে যেটা যৌক্তিক সেটা হচ্ছে যে নেতানিয়াহু এবং ইসরায়েল ইতিমধ্যেই যে যুদ্ধ অপরাধ করেছে সেটার দায় তো তারা এড়াতে পারে না। এখন যতই শান্তি চুক্তি হোক অথবা এমনকি যদি ফিলিস্তিন রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তাহলেও যে যুদ্ধ অপরাধ করেছে নেতানিয়াহু এবং ইসরায়েল, সেটা থেকে দায় মুক্তি দেওয়ার কোনো উপায় নাই, তাদের বিচার হওয়া উচিত। কারণ যুদ্ধ অপরাধ করে কেউ পার পেয়ে যাবে এটা হতে পারে না। কাজে সাউথ আফ্রিকার যে অবস্থান, এই অবস্থানকে আমি যৌক্তিক মনে করি। এবং এই যুদ্ধ বিরতি হলেও যে নেতানিয়াহুর বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে যে যুদ্ধ অপরাধের অভিযোগ হয়েছে, মামলা হয়েছে, সেই মামলাটি চালিয়ে যাওয়া উচিত এবং এই যুদ্ধ অপরাধের বিচার হওয়া উচিত, তাদেরকে শাস্তির আওতায় আনা আবার উচিত। একটু পাকিস্তান এবং আফগানিস্তান প্রসঙ্গে আসতে চাই যে এই মুহূর্তে তেহরিকে তালেবান ইস্যুতে কিন্তু আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে একটা উত্তেজনা বিরাজ করছে এবং দ্বিতীয় দফা একটা মানে শান্তি চুক্তির একটা
পরিস্থিতিতে আছে। আপনার কাছে কি মনে হয় যে এই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশু সম্ভাবনা আছে? আহ, আমি 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 প্রত্যাশা করি এবং সমাধান হতে পারে, এবং যে আহ, যুদ্ধবিরতি অথবা যে সম্পর্ক যে ওয়ান করা বা ইমপ্রুভ করা, সেই দিকে নজর দেওয়া উচিত। এবং বিশেষ করে এতে করে বোথ আফগানিস্তান এবং পাকিস্তান এরা এরা উভয়ই আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো তাদেরকে, তাদের যে সমস্যা আছে, সীমান্ত সমস্যা সহ অন্যান্য যে সমস্যাগুলি আছে, এই সমস্যাগুলি ডায়ালগের মাধ্যমে এবং শান্তিপূর্ণ উপায়ে নেগোসিয়েশনের মাধ্যমে ডিপ্লোম্যাটিক্যালি এটা সলভ করা উচিত। এই যুদ্ধ অথবা এটা এটা কোনো সমাধান না। তো কাজেই আমি মনে করি যে আফগানিস্তানের যারা ক্ষমতায় আছেন, কর্তৃপক্ষ যারা আছেন, এবং পাকিস্তানের যারা কর্তৃপক্ষ আছেন, তারা সংলাপের মাধ্যমে, কূটনৈতিক উপায়ে, আলাপ আলোচনার মাধ্যমে তারা নিজেদের মধ্যে এই সমস্যার সমাধান করবেন। এবং আমি মনে করি যে তারা এতে সক্ষম হবেন, সফল হবেন। জনাব নজরুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদের সাথে আলোচনায় থাকার জন্য।